দেখে নেব খেলার সময় শিরোনাম। প্রথম বিভাগ লিগে অংশ নিতে রাজি পারটেক্স ও আম্বার। আলোচনা চলছে আরও 3 ক্লাবের সঙ্গে। 4 দিন পিছিয়ে 22 নভেম্বর লিগ শুরুর সম্ভাবনা। ডিপিএল নিয়েও আশাবাদী সিসিডিএম। এবং ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে কিছুক্ষণ পর আয়ারল্যান্ডের মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল। আলাদা ম্যাচে মাঠে নামবে ফ্রান্স, ইংল্যান্ড ও ইতালি। জাকেরকে ফর্মে ফেরাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। প্রতিদিনই নিয়ম করে টেস্টের মধ্যাহ্ন বিরতিতে আধা ঘন্টা নেট প্র্যাকটিস করছেন এই উইকেট রক্ষক ব্যাটার। তৃতীয় দিনে ব্যাটিং কোচ আশরাফুলের সঙ্গে সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন এবং টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাককেও দেখা গেছে নেটে হাত ঘোরাতে। সিলেট থেকে নিয়ন মোহাইমিনের আরও একটি রিপোর্ট। অফসাইডে জাকের আলীর ব্যাটিংয়ের দুর্বলতা জানেন না এমন কেউ হয়তো এখন আর নেই। নিজের ড্রেসিং রুম থেকে শুরু করে প্রতিপক্ষ, খেলা দেখতে আসা সমর্থক সবার যেন মুখস্থ হয়ে গেছে জাকেরের উইলোবাজি। 22 গজে বল যেখানেই পড়ুক জাকেরের ব্যাট ঘুরবে লেগ সাইডেই। দিনে দিনে সমস্যাটা এতটাই প্রকট হয়ে উঠেছিল যে একাদশ থেকেই ছিটকে পড়েন জাকের আলী অনিক। এক সিরিজ আগে যে টি-20তে অধিনায়ক ছিলেন, পরের সিরিজে সেখানে দলেই জায়গা হয় না তার। সাম্প্রতিক ছন্দহীনতা ভর করেছে আত্মবিশ্বাসেও। তাই তো সাদা পোশাকেও এখন ব্রাত্য জাকের। কিন্তু শিষ্যকে কোনোভাবেই হারাতে দিতে চান না সালাউদ্দিন আশরাফুলরা। তাই তো জাতীয় দলের অনুশীলনের সময়ও একাকী নিজেকে ফিরে পাবার লড়াই করে গেছেন জাকের। সঙ্গী হিসেবে বেশিরভাগ সময়ই পাশে পেয়েছেন কোচদের। টেস্ট শুরুর পরও চলছে তার অধ্যাবসায়। প্রতিদিনই নিয়ম করে মধ্যাহ্ন বিরতিতে সিলেট স্টেডিয়ামের আউটার নেটে ব্যাটিং ঝালাই করেন জাকের আলী। প্রথম দিন সঙ্গে শুধু আশরাফুল থাকলেও তৃতীয় দিনে চমক দিয়ে উপস্থিত 3 ক্রিকেট মায়েস্ত্রো সালাউদ্দিন, রাজ্জাক, আশরাফুল। নেটে থ্রোয়ারদের দিয়ে একের পর এক বল খেলে গেলেন জাকের। সবই ছিল অফসাইডে। কাটশট এবং সোজা ব্যাটে খেলাটাই রপ্ত করে গেছেন পুরোটা সময়। যখনই ব্যাট ঘুরেছে লেগে তখনই এগিয়ে গিয়ে কথা বলেছেন আশরাফুল। টিম ডিরেক্টর রাজ্জাক ওই দিন সময় দিয়েছেন জাকেরকে। টানা বল করেছেন শিষ্যকে। অফসাইডে বাহাতি স্পিনারকে শট মারার চেষ্টা করেছেন ব্যাটার। পাশের নেটে এবাদতকে নিয়ে ব্যস্ত থাকলেও সালাউদ্দিনের চোখটাও ছিল এদিকেই। সমস্যা দেখলেই বেশ উচ্চ স্বরে জানিয়ে দিচ্ছিলেন ব্যাটারকে। সবার অপেক্ষা এখন একটাই, নেটের সাবলীল আত্মবিশ্বাসী জাকের কবে ফিরছেন মাঠে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সিলেট। পিছিয়ে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। যদিও বাড়ছে দল, এরই মধ্যে লিগে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বয়কট করা 2 ক্লাব, পারটেক্স ও অ্যাম্বর স্পোর্টিং ক্লাব। ইতিবাচক আলোচনা চলছে আরও 3 ক্লাবের সঙ্গে। 20 দল নিয়েই ঢাকা প্রথম বিভাগ লিগ করতে চায় সিসিডিএম, যার কারণে সর্বোচ্চ 4 দিন লিগ পেছানো হতে পারে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান আদনানুর রহমান দীপন। ডিপিএল নিয়েও শঙ্কা কাটাতে শুরু করছে। লিগ বর্জন করা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবও অংশ নেবে বলে ইঙ্গিত দিয়েছেন দীপন। ক্রিকেট বোর্ড অবৈধ, এর আন্ডারে খেলবো না, এটা তো কোনো লজিক হলো না। নানা আলোচনার জন্ম দেয়া বিসিবি নির্বাচনের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি বিসিবি। একের পর এক সমস্যার সম্মুখীন নতুন বোর্ড। তাদের অধীনের লিগ বয়কট করেছে 43 ক্লাব, পাঠিয়েছে লিগেল নোটিশও। কিন্তু না খেলে ক্ষতিটা কাদের হচ্ছে প্রশ্ন সিসিডিএম চেয়ারম্যানের। পরিচালকদের পছন্দ করছে না, তাদের আন্ডারে খেলবেন না, সেটার আন্দোলনে অনেক রাস্তা আছে। খেলবেন না কেন? একজন ক্লাব অর্গানাইজার বা একজন ক্লাব কি না খেলে থাকতে পারে? অনেক প্লেয়ারের অনেক কিছু ইনভলভমেন্ট। আমি তো শেষ পর্যন্ত চেষ্টা করি, লাস্ট ডে পর্যন্ত ফাইট চেষ্টা আন্ডারস্ট্যান্ডিং করতে, বুঝাতে চেষ্টা করে যাচ্ছি আমরা। তবে প্রথম বিভাগ লিগ নিয়ে ধীরে ধীরে অনিশ্চয়তা কাটতে শুরু করেছে। 12 ক্লাব আগেই চূড়ান্ত। নতুন করে পারটেক্স ও অ্যাম্বার স্পোর্টিং ক্লাব লিগে অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি, কাকরাইল বয়েজ ও কলাবাগান ক্রীড়া চক্র লিগে অংশ নিতে আগ্রহী। তবে বিসিবি চায় 20 দল নিয়েই লিগ শুরু করতে। তাদের জন্য পেছাতে চায় লিগ শুরুর সময়ও। 12টা টিম তো খেলবে কনফার্ম, আরও কিছু টিম আনঅফিসিয়ালি কনফার্ম করে ফেলছে, 2-3টা টিম। আমি এজ এ চেয়ারম্যান এবং আমার বোর্ড প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ফারুক ভাই, ভাইস প্রেসিডেন্ট সাকওয়ার সাহেব, সবাই আমরা চেষ্টা করছি 20টা টিমই জানি খেলে। এখন পর্যন্ত আমরা 18 তারিখ ডেট ঠিক রেখেছি। যদি তারা পার্টিসিপেট করে তাদেরকে তো আমার সুযোগ দিতে হবে। ম্যাক্সিমাম 2-4 দিন পিছাতে হতে পারে। ডিপিএল নিয়েও দুশ্চিন্তা আছে সিসিডিএম এর। লিগ বর্জন করেছে বড় 2 ক্লাব আবাহনী, মোহামেডান। সে সমস্যাও সমাধানের চেষ্টা চলছে। এবার প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাব্য সময়ের কথা জানান চেয়ারম্যান। বেশ কটা ক্লাবের সাথে প্রিমিয়ার লিগে কথা বলছি,
2 থেকে 4 দিনের মধ্যে আপনি প্রিমিয়ার ডিভিশনের রেজাল্টটা পেয়ে যাবেন। প্লেয়ারদের মধ্যে থেকে অনেকেই বলতেছে যে রোজার মাসে খেলতে, স্বাভাবিক রোজার মাসে খেলতে অসুবিধা প্রিমিয়ার লিগটা, রোজার আগে দিয়ে করা যায় কিনা, স্লটটা ফ্রি পাওয়া যায়, কারণ আবার T20 ওয়ার্ল্ড কাপ আছে। আমাদের টার্গেট হলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে, বিফোর রোজায় আমি চেষ্টা করব। ঘরোয়া লিগে সব দল অংশগ্রহণ না করলে বড় ক্ষতিটা হবে ক্রিকেটারদের, তাই দফায় দফায় কোয়াবের সঙ্গে বৈঠক করছে সিসিডিএম। যেভাবেই হোক সব ক্লাবকে মাঠে ফেরাতে চায় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব টিকিট অনলাইনে বিক্রি করেও কালোবাজারি থামাতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমর্থকদের অনলাইনে টিকিট না কাটতে পারার সুযোগ নিচ্ছে একটি চক্র। ঝুঁকি থাকা সত্ত্বেও ম্যাচ দেখতে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে বাধ্য হন তারা। শুধু অনলাইনে নয়, অফলাইনে টিকিট বিক্রির দাবি জানিয়েছেন সমর্থকরা। বাংলাদেশ নেপাল ম্যাচ শুরু হওয়ার বাকি তখন মিনিট কয়েক। ঠিক এমন সময় স্টেডিয়াম এলাকায় গেটের বাইরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভলেন্টিয়ারদের সামনে ডেকে ডেকে বিক্রি করা হচ্ছে ম্যাচের টিকিট। সেই টিকিট কিনে অনেকে আবার প্রবেশ করছেন স্টেডিয়ামে। কিছু দর্শকদের প্রতিবাদে টনক নড়ে সেখানে দায়িত্বে থাকা আনসার ও পুলিশদের। টাকা ও টিকিট সহ হাতে নাতে ধরা হয় একজনকে, পরে তাকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে আমার। 500 টাকা করে ওপেনলি বলতেছে, এটা তোমার অন্যায় হয়েছে। অথচ টিকিট কালোবাজারিদের দৈরাত্য থামাতে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাফুফে। তবে ফেডারেশনের এমন চেষ্টায় তারা কতটা সফল, প্রশ্ন থেকে যায়। ঝুঁকি থাকা সত্ত্বেও স্টেডিয়ামের বাইরে থেকে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনছেন অনেকেই। তাদের দাবি, অনলাইনে টিকিট কাটার নিয়ম কানুন না জানায় ম্যাচ দেখতে ঝুঁকি নিয়ে টিকিট কিনতে হয় তাদের। নেপালের লগে যে খেলাটা, ওটার মধ্যে আমরা দুজন একসাথে আছি, একজনেরটা স্ক্যান হয়েছে, আরেকজনেরটা হয় না। এখান থেকে বাইতুল মুকাররম থেকে কাটছিলাম, কিন্তু প্লট ছিল ভাই। ওনারা মানে এক টিকিট অনেকবার সেল দিতে আছে, সেল দিয়া কিছু লোক ঢুকতে আছে, ওনারা প্রতারণার শিকার হতে আছে। মনে করেন যে শিক্ষিত বা হায়ার ক্লাস তারা অনলাইন থেকে কালেক্ট করলো, কিন্তু যারা প্রত্যন্ত এলাকা থেকে আসে তারা যাতে স্টেডিয়ামে আইসা সরাসরি টিকিটটা হাতে নিতে পারে, তাহলে আর এই প্রতারণার ঘটনা ঘটে না। অনলাইন থেকে নিতে পারিনি, এই জন্য আছি এদিকে দেখতেছি, এদিকে বিক্রি করতেছে। প্রশাসনের লোক ছিল, ওনারাও বাধা দেয় না। ওনারা যেহেতু বুঝতেছে এটা ডুপ্লিকেট টিকিট, ওনারা বাধা দিবে না, ওনারাও বাধা দেয় না। বাফুফের কাছে সমর্থকদের দাবি, সব টিকিট অনলাইনে বিক্রি না করে কিছু টিকিট অফলাইনেও বিক্রি করা উচিত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রীড়াঙ্গনে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে 5 সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। হাইকোর্ট বিভাগের শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানির প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা 2009 শিরোনামে জারিকৃত আদেশ অনুযায়ী কমিটি গঠন করতে বলা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অন্তর্ভুক্ত সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে ন্যূনতম 3 জন নারী সদস্য সহ 5 সদস্য বিশিষ্ট অভিযোগ কমিটি গঠন করে আগামী 19 নভেম্বরের মধ্যে ক্রীড়া পরিষদে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে কোনো ভুক্তভোগী অভিযোগের প্রতিকার না পেলে বা অভিযোগের নিষ্পত্তিতে সন্তুষ্ট না হলে জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ দায়ের করার সুযোগ পাবেন। খেলার সময় আরও থাকছে। অ্যাঙ্গোলায় লিওনেল মেসির অনুশীলন দেখতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড়। শুক্রবার প্রীতি ম্যাচে আফ্রিকান দেশটির মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারে বিশ্বকাপ বাছাইয়ের খবর। 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিতের মিশনে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। 10 পয়েন্ট নিয়ে এফ গ্রুপে টেবিলের সবার উপরে থাকা সেলেকাও এ ম্যাচেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছেন এই বিশ্বকাপ খেলতে কতটা মরিয়া তিনি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ রাত 1:45টায়। একই সময়ে ইউক্রেনের মুখোমুখি হবে ফ্রান্স। বয়স পেরিয়েছে 40, কিন্তু এখনও যেন লড়াইয়ের ক্ষুধা কমেনি একটুও। শেষ ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে 2 গোল করে নিজেকে আবারও করেছেন প্রমাণ। বিশ্বকাপের টিকিট নিশ্চিতের ম্যাচের আগে অনুশীলনে তরুণদের চেয়েও বেশ উজ্জীবিত CR7।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রোনালদোর পর্তুগাল। 4 ম্যাচে 3 জয় 1 ড্রতে এফ গ্রুপে টেবিলে সবার ওপরে সেলেকাও। দ্বিতীয় স্থানে থাকা হাঙ্গেরির চেয়ে 5 পয়েন্টে এগিয়ে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। জয় পেলেই নিশ্চিত হবে 2026 বিশ্বকাপের টিকিট। প্রশ্ন, এই বিশ্বকাপে কি খেলবেন রোনালদো? অবশ্যই আমি এই বিশ্বকাপ খেলতে চাই, তা না হলে এখানে থাকতাম না। যা বলেছি সেটাই, এটা নতুন করে আর বলার দরকার নেই। আমরা এখন ম্যাচে ফোকাস করছি। যদি ম্যাচ জিতে যাই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করব। দলের পরিবেশও বেশ ভালো। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে 1-0 গোলে হারিয়েছিল পর্তুগাল। পরিসংখ্যানেও অনেক এগিয়ে সেলেকাও। 6 ম্যাচে 5 জয় তাদের দখলে। আইরিশরা একমাত্র জয় পেয়েছিল 2005 সালে। যদিও এগিয়ে থাকলেও ঘরের মাঠে তাদের হারানো খুব একটা সহজ হবে না। বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা ভালো না হলেও নিজেদের শেষ ম্যাচে আর্মেনিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী আয়ারল্যান্ড। 4 পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান 3 নম্বরে। এদিকে রাতের আরেক ম্যাচে প্রাক দ্য প্রিন্সেসে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। জয় পেলেই লেস ব্লুজ নিশ্চিত করবে 2026 বিশ্বকাপের টিকিট। 1 ড্র করলেও 4 ম্যাচের একটিতেও হারেনি ফ্রান্স। তবে ইউক্রেনও কম যায় না। 7 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে তারা। যদিও বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় লেস ব্লুজ তাদের হারিয়েছিল 2-0 গোলে। তাই ঘরের মাঠে এগিয়ে ফ্রান্সে। কিন্তু ম্যাচ নয়, 10 বছর আগে এদিন এক ভয়াবহ ঘটনা কাঁদাচ্ছে এমবাপ্পেকে। 2015 সালে 13 নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে হঠাৎ সন্ত্রাসী হামলায় প্রাণ হারায় 137 জন ও আহত হন 416 জন মানুষ। সংবাদ সম্মেলনে এসে সেই ঘটনার স্মরণ করে আবেগপ্রবণ এমবাপ্পে জানান কেন মরিয়া এ ম্যাচে জয় পেতে। আমি তখন মোনাকোতে ফ্রান্স জার্মানির ম্যাচ দেখছিলাম। হঠাৎ খবর এলো, শুনেই আতঙ্কিত হয়ে পড়ি। বাবা মা তখন প্যারিসের কাছেই ছিলেন। ফোনে কথা বলা আর প্রার্থনা করা ছাড়া কিছুই করতে পারছিলাম না। আমার জীবনের ভয়াবহ একটা রাত ছিল। সে ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্মরণ করি। এই ম্যাচে জয় দিয়েই তাই এখানের সবার মুখে হাসি ফোটাতে চাই। এখন পর্যন্ত মোট 13 বার মুসের আর 1 জয় ইউক্রেনের। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ের আরও খবর। ইউরোপ থেকে একমাত্র দল হিসেবে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিয়ম রক্ষার ম্যাচে সার্বিয়াকে আতিথ্য দেবে 3 লায়ন্স। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সরাসরি খেলা অনেকটাই অনিশ্চিত। শীর্ষে থাকা নরওয়ের সঙ্গে ব্যবধান কমাতে মলদোভার বিপক্ষে মাঠে নামবে নেরাজ্জুরিরা। ম্যাচ দুটি শুরু হবে রাত 1:45-এ। ইউরোপের সবচেয়ে সুখী দল বলতে হবে ইংল্যান্ডকে, অন্তত বিশ্বকাপের বাছাই পর্বের বিবেচনায়। কারণ একমাত্র 3 লায়নরাই নিশ্চিন্তে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে। বাকিদের তাকিয়ে থাকতে হচ্ছে সামনের ম্যাচগুলোতে। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ায় থমাস টুখেল নিশ্চিন্তে এখন দলটা বাজিয়ে দেখতে পারছেন। সেই লক্ষ্যেই সার্বিয়াকে আতিথ্য দিবে ইংল্যান্ড। ঘরের মাঠ কিংবা অতীত পরিসংখ্যান সব দিক থেকে এগিয়ে আছে বেলিংহ্যামরা। তাই এই ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন টুখেল। এখন পর্যন্ত 17 বার মুখোমুখি হয়েছে দুই দল, যেখানে 6টি করে জয় আছে ইংল্যান্ড ও সার্বিয়ার, আর 5 ম্যাচ ড্র। তবে ম্যাচটা যেহেতু ওয়েম্বলিতে, তাই বলাই যায় আরও একটা ইংলিশ দাপট দেখা যাবে। দারুণ ছন্দে আছেন অধিনায়ক হ্যারি কেইন। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে নিয়মিত পাচ্ছেন গোলের দেখা। তাছাড়া জুড বেলিংহাম, রাশফোর্ড, সাকা, রাইসরা আছেন ফর্মে। তাই জয় পাওয়াটা কঠিন হওয়ার কথা নয় ইংল্যান্ডের। অন্যদিকে সার্বিয়াও চাইবে পূর্ণ পয়েন্ট পেতে, কারণ তারা আছে টেবিলের 3 নম্বরে। 1 পয়েন্ট বেশি নিয়ে আলবেনিয়া আছে 2-এ। কোয়ালিফায়ার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন উপায় নেই সার্বিয়ানদের জন্য। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সময়টা ভালো কাটছে না। বিশ্বকাপে সরাসরি খেলা এখনও নিশ্চিত হয়নি। গেল 2 বিশ্বকাপের মতো এবারও সুতোই ঝুলছে তাদের ভাগ্য। আই গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান নরওয়ের, তাদের পয়েন্ট 18, আর দ্বিতীয় স্থানে থাকা ইতালির পয়েন্ট 15। এই ম্যাচ জিতলে নরওয়ের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে শীর্ষে ওঠার সুযোগ নেই। তাই ইতালিকে চেয়ে থাকতে হবে কোয়ালিফায়ারের দিকেই, কারণ তাদের সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ইতালির জয়ের সঙ্গে হাঁটতে হবে নরওয়েকেও। জিয়ানলুইজি ডোনারুমা যথারীতি থাকবেন গোল পোস্টের দায়িত্বে। তাছাড়া রেতেগুই, টোনালি, লোকাতেল্লি, আর্সোলিনিদের দিতে হবে সেরাটা। এখন পর্যন্ত 2 দল মুখোমুখি হয়েছে 4 ম্যাচে, যার সবগুলোতেই জিতেছে নেরাজ্জুরিরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।
ফিফা প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে লড়বে আলবি সেলেস্তারা। অ্যাঙ্গোলার মাঠে অনুশীলনে মেসিকে এক নজর দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত হন অজস্র দর্শক। মেসিদের বিপক্ষে খেলতে নানা ধরনের আয়োজনও করেছে স্বাগতিকরা। অ্যাঙ্গোলার ঘরের মাঠে ম্যাচ শুরু শুক্রবার রাত 1টায়। এটা আর্জেন্টিনা, স্পেন কিংবা যুক্তরাষ্ট্র না, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। দেশটির স্তাদিও 11 নভেম্বর এক কথায় জ্যাম প্যাকড। এই উন্মাদনা তো শুধু একজনের জন্যই, তিনি ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। অ্যাঙ্গোলার মাঠে বিশ্বকাপ জয়ী তারকাকে দেখতে কত আয়োজন ভক্তদের। কেউ আর্জেন্টিনার জার্সি পরে, কেউ পতাকা নিয়ে, কেউ আবার ব্যানার নিয়ে মাঠে হাজির এলএম10কে এক নজর কাছ থেকে দেখতে। বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে গেছে আগেই। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ শেষ করে এবার বিশ্বকাপের জন্য প্রস্তুতির মিশন মেসি আলভারেজের। সেই প্রস্তুতি স্বার্থে প্রীতি ম্যাচগুলোতে চোখ লিওনেল স্ক্যালোনির দলের। ফিফা প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সে লক্ষ্যেই আফ্রিকার দেশটিতে পৌঁছেছে আলবি সেলেস্তারা। সেখানে পৌঁছে অনুশীলনও করেছে আর্জেন্টিনা। অ্যাঙ্গোলার বিপক্ষে বড় ধরনের কোনো ইনজুরি সমস্যা নেই আর্জেন্টিনা দলে, তবে হাঁটুর ইনজুরিতে এই ম্যাচে স্ক্যালোনি পাচ্ছেন না এনজো ফার্নান্দেজকে। এই মাসের শেষের আগে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার সম্ভাবনা নেই এই চেলসি তারকার। আর কাফ ইনজুরি থাকায় এই ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসকে নিয়েও আছে কিছুটা শঙ্কা। তবে মেসি, আলভারেজ, এমিলিয়ানো মার্তিনেজ সহ বাকি সবাই আছেন ফুল ফিট। অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামার আগে পুরোপুরি নির্ভর কোচ লিওনেল স্ক্যালোনি। আর আফ্রিকার দলটার বিপক্ষে এর আগে খেলার অভিজ্ঞতা থাকলেও সেখানে সুখস্মৃতি সঙ্গী করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। 2006-এ শেষবারের মতো মুখোমুখি হয় দুদল। সেবার জয়ের দেখা পায় বিশ্ব চ্যাম্পিয়নরাই। এই ম্যাচে মাঠে নামার আগেও নামে ধামে পিছিয়ে থাকা দলটার বিপক্ষে জয়ের প্রত্যাশা আর্জেন্টিনার। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না অ্যাঙ্গোলাও, জয়ের জন্যই মুখিয়ে তারা। তাজিন খন্দকার, সময় সংবাদ। 2028 ইউরোর দিনক্ষণ ভেন্যু ঘোষণা করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 9 জুন কার্ডিফে পর্দা উঠবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। আর 9 জুলাই ঐতিহাসিক ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের 8টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো। আয়োজক হতে পেরে উচ্ছ্বসিত ইংলিশরা। ইউরোপের বিশ্বকাপ খ্যাত ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে অপেক্ষায় থাকেন ফুটবল ভক্তরা। ইউরোপের শীর্ষ দেশগুলো অংশ নেয় এই টুর্নামেন্টে। গেল আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। 2028 ইউরোর দিনক্ষণও চূড়ান্ত করে ফেলেছে নিয়ন্ত্রক সংস্থা। 9 জুন মাঠে গড়াবে টুর্নামেন্ট। হোস্ট হিসেবে ইংল্যান্ডের সঙ্গে আছে ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ অনুষ্ঠিত হবে কার্ডিফে। 24টি দেশ লড়বে একটি ট্রফির জন্য। মোট ম্যাচ অনুষ্ঠিত হবে 51টি। 8টি শহরের মাঝে আছে বার্মিংহাম, ডাবলিন, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসেল। ইংল্যান্ডে অনুষ্ঠিত উয়েফার সভার পর বিষয়গুলো জানানো হয় গণমাধ্যমে, যেখানে উপস্থিত ছিলেন উয়েফার প্রেসিডেন্ট আলেকজান্ডার সাফিরিন। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে। তারিখ নির্ধারণ করা হয়েছে 9 জুলাই। স্বাধীন এক বিশ্লেষণে দেখা গেছে 2028 থেকে 2031 সালের মধ্যে এই টুর্নামেন্ট দিয়ে সামাজিক ও অর্থনৈতিকভাবে প্রায় 3.6 বিলিয়ন পাউন্ড আয় করবে তারা। টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড। এটা ঠিক আমাদের অনেক রিসোর্স থাকায় একটা মধুর প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়। আমাদের দারুণ কিছু স্টেডিয়াম আছে, যে কারণে এইসব ইভেন্ট আয়োজনে ইংল্যান্ড শক্ত ক্যান্ডিডেট। তবে আমাদের কোনো অভিযোগ নেই। একই শহরে কিছু স্টেডিয়াম মিস করলেও অন্য মাঠে ঠিকই খেলা হবে। অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কার্ডিফে উদ্বোধনী ম্যাচ হবে। আমার মনে আছে কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কথা। সেটা বিশাল এক ব্যাপার ছিল। উদ্বোধনী অনুষ্ঠান বলে দেবে বাকি টুর্নামেন্ট কেমন হবে। স্বাগতিক হলেও ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডকে খেলতে হবে কোয়ালিফায়ার। যেহেতু হোস্ট হিসেবে মাত্র 2টি স্পট খালি, তাই তাদের কোয়ালিফাই করতে হবে বাছাই পর্ব খেলে। 6 ডিসেম্বর 2026 আয়ারল্যান্ডের বেলফেস্টে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ারের ড্র। জার্মানিতে আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারেনি ওয়েলস ও আয়ারল্যান্ড।
উয়েফার অনুষ্ঠান চলাকালীন ইসরায়েলকে নিয়ে বিক্ষোভ করেছেন সমর্থকরা। ফিলিস্তিনে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ চালানোর কারণে উয়েফা থেকে দলটিকে বাদ দেওয়ার দাবি জানান তারা। এ সময় ফিলিস্তিনের পতাকা হাতে দেশটিকে সমর্থন জানান এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেন। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ। 3 বছর পর আইপিএলের কোচিংয়ে ফিরছেন শেন ওয়াটসন। এবার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে যুক্ত হচ্ছেন তিনি। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের পর এবার বড় রদবদল এসেছে কলকাতার কোচিং প্যানেলে। শিরোপা জেতার লক্ষ্যে নতুন হেড কোচ অভিষেক নায়ার ও পরামর্শদাতা হিসেবে ব্রাভোর সঙ্গে কাজ করবেন ওয়াটসন। পাশাপাশি নিউজিল্যান্ডের সাবেক বোলার টিম সাউদিও যুক্ত হয়েছেন কলকাতার কোচিং প্যানেলে। সহকারী হিসেবে যুক্ত হওয়ার পর কলকাতা দলকে শিরোপা জেতার প্রত্যাশার কথা জানিয়েছেন ওয়াটসন। এর আগে দিল্লি ক্যাপিটালসে সহকারী কোচের দায়িত্বে ছিলেন এই সাবেক অজি অলরাউন্ডার। এই ছিল খেলার সময়। প্রবাসের সময় সঙ্গে থাকবেন গোলাম রাফি। সাবির, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।